ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীতে ছুটির হাটের একটি শ্রুতি উদ্যোগ নাট্যধর্মী আখ্যান বাঙালির ঈশ্বর। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন বিষয়ক সময়টিকে পটভূমি করে রাখা হয়েছে। একথা ছুটির হাটের পক্ষ থেকে জানাই যে এই নাট্যধর্মী আখ্যান সম্পূর্ণভাবে কালানুক্রমিক নয়। 19 শতকের একটি পর্বে থেকে যাওয়া কিছু ঘটনাকে সংযোজিত করেই নির্মিত হয়েছে বাঙালির ঈশ্বর। দু একটি কাল্পনিক চরিত্রের উপস্থিতির সঙ্গে 19 শতকের বিখ্যাত কয়েকজনের প্রসঙ্গ উঠে এসেছে যথাযথ মর্যাদায়। আমাদের সকলের পরম শ্রদ্ধেয় বিদ্যাসাগরের প্রতি ছুটির হাটের এই শ্রদ্ধার্ঘ্য তাঁর দ্বিশত জন্মবার্ষিকীতে সামাজিক মাধ্যমে প্রকাশ হল 2020 সালের 26শে সেপ্টেম্বর। এই প্রতিকূল পরিস্থিতিতে দূরে দূরে থেকে কাজ করার জন্য শব্দজনিত কিছু সমস্যা হয়তো থেকেই যাবে অনিচ্ছাকৃত। বঙ্গ সমাজের প্রতি আমাদের বিনম্র অভিবাদন। বাঙালির ঈশ্বর আপনারা শুনলে আমরা ধন্য হব। নমস্কার। আমার যখন 8 বছর বয়স, তখন রাজা রামমোহন রায় আত্মীয় সভা ভেঙে ব্রাহ্ম সমাজ তৈরি করলেন কমল বসু নামে এক ভদ্রলোকের বৈঠকখানা ভাড়া নিয়ে চিতপুর অঞ্চলে। সভা ও সমাজের পার্থক্যটা তখনই বুঝতে না পারলেও পরে বোঝার চেষ্টা করেছি। প্রাতঃস্মরণীয় রামমোহন রায় আর ডেভিড হেয়ার সমবয়সী। আবার বয়সের নিরিখে রামমোহন আর লালন ফকির প্রায় কাছাকাছি। আমি তখন কলকাতায় এসে পৌঁছেছি বীরসিংহ থেকে। আমার থেকে 11 বছরের অগ্রজ ডিরোজিও, জাতিতে পর্তুগিজ। যে স্বাধীন চিন্তায় ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল, ডিরোজিও সেই মুক্ত চিন্তার মানুষ। সেই সময় কুসংস্কার ভাঙার একটা উপায় ছিল সুরাপান। 1828-এ ডিরোজিও হিন্দু কলেজে শিক্ষক হয়ে এলেন। একদল যুবক তার চিন্তা ও আদর্শকে কেন্দ্রে রেখে ভাঙতে শুরু করলেন সমাজের অচল আয়তন। ওম অন্নপূর্ণে সদাপূর্ণ শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থম ভিক্ষাঙ্গেহি চ পার্বতী মাতা মে পার। আমি বৃন্দাবন ঘোষাল, এক গরিব ব্রাহ্মণ, পুজো করে বেড়াই। বলি, বাবুরা শুনেছেন, ওই যে ফিরিঙ্গি ডিরোজিও, উনি রটিয়ে বেড়াচ্ছেন ঈশ্বর নাই, ধর্মাধর্ম নাই, পিতা মাতাকে মান্য করা অবশ্য কর্তব্য নয়, ভাই বোনে বিবাহ হওয়াতে দোষ নাই। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় সহিত ডিরোজিওর ভগিনীর নাকি বিবাহ হইবে। ভাই, দরজা খোলো, দরজা খোলো। দক্ষিণারঞ্জন, বাড়ি আছো নাকি? হ্যাঁ ভাই, বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমি একাডেমিক অ্যাসোসিয়েশনের আলোচনা শুনে ঠিক করেছি খ্রিস্ট ধর্ম গ্রহণ করব। সমাজের নিয়ম ভাঙা শুরু হয়েছে। আমাকে কটা দিন তোমার বাড়িতে থাকতে দাও। আমার চোখে স্বপ্ন, আমি হব রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। আমার স্যার ডিরোজিও। আমি রসিক কৃষ্ণ মল্লিক। আমি এই মোকদ্দমার একজন সাক্ষী। তামা, গঙ্গাজল, তুলসী পাতা স্পর্শ করে আপনারা আমায় সাক্ষ্য দিতে বলছেন, কিন্তু এই প্রথা আমি মানি না। ফিরিয়ে নিন,
তামা, গঙ্গাজল, তুলসী। মাননীয় বিচারপতি, আমি ডিরোজিওর শিষ্য রসিকৃষ্ণ মল্লিক বলছি। আমি গঙ্গা মানি না। থামলে হবে না রসিকৃষ্ণ, এগোতে হবে, আমাদের এগোতে হবে। এগোতে হবে প্যারিচাঁদ, আমরা নিয়ম ভেঙে দেব। আর এই নিয়ম ভাঙার জন্য চাই পত্রিকা, মুখপত্র। বুঝলে রসিক? ঠিক বলেছ, পত্রিকা, মুখপত্র, কাগজ বার করতে হবে আমাদের। আর এই কাগজ বার করার সঙ্গে সঙ্গে ভাষার বদল ঘটাতে হবে। বাংলা ভাষার বিদ্যাসাগরের ঐশ্বর্য আমরা অস্বীকার করি না, তিনি বাংলাকে জাগিয়ে দিয়েছেন। কিন্তু মানুষের মুখের ভাষা চাই রসিক, মুখের ভাষা। আমরা দুজনে মিলে জ্ঞানান্বেষণ পত্রিকার সম্পাদনে মেতে উঠেছিলাম। আমাদের দলে এলেন ডিরোজিওর প্রিয় ছাত্র রামগোপাল ঘোষ। সবাই মিলে বেরোলো বেঙ্গল স্পেকটেটর। বাবু রামগোপাল ঘোষ ও বাবু প্যারিচাঁদ মিত্রের যৌথ সম্পাদনায় বেঙ্গল স্পেকটেটর নামক মাসিক পত্রিকা প্রকাশিত হইল 1842 সালের এপ্রিল মাসে। পরবর্তীকালে আমি টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে চলতি বাংলায় নতুন লেখার আদল নিয়ে এসেছিলাম, যা ছিল আলালের ঘরের দুলাল। আমার লেখার ভাষাকে ঠাট্টা করে অনেকে বলতেন আলালি ভাষা। হ্যাঁ, আলালি ভাষা। বীরসিংহ থেকে কলকাতায় এসে একের পর এক ঘটনা আমায় বিস্মিত করেছিল। এরা আমার অগ্রজ, প্রত্যেকেই মেধাবী। নিয়ম ভাঙছেন তারা, সুরাপান করছেন, ধর্মকে মানছেন না, চাইছেন স্ত্রী শিক্ষার প্রসার। আমার ভেতরে তখন আগুন। আমি ঈশ্বরচন্দ্র, একগুঁয়ে, জেদি, কিন্তু মানুষের উপকার করতে আমি সিদ্ধহস্ত। আমি মানুষকে ভালোবাসতে পারি। বুঝে গেলাম শিক্ষা আর ভালোবাসাই শ্রেষ্ঠ হাতিয়ার। 1833-এ মহাত্মা রামমোহন রায় যখন প্রয়াত হলেন, আমি তখন 13 বছরের কিশোর। ধামা বাঁধাবে গো ধামা, ধামা বাঁধাবে গো ধামা। হ্যাঁ রে, ও ঈশ্বর, এসব সত্যি নাকি যা শুনছি? কি শুনছো দিদি? তোর পেছনে নাকি নোকে নিয়ে গেছে? তা বাবা, নিজের মতো থাকলেই তো হয়। সে তো হয় দিদি, কিন্তু সবাই যদি হাত গুটিয়ে থাকে তাহলে বাড়িটাও যেমন অচল হয়, তেমনি সমাজটাও যে অচল হয়ে যাবে গো। ও তুমি ভেবো না। তুই আমার সন্তান তুল্য ঈশ্বর, তোর কিছু হলে আমার কষ্ট হয় যে বাবা। জানি দিদি, তোমার উপকার তো ভোলার নয়। তুমি যা বলবে আমি তাই করব। তুমিও তো আমার মা। তোরা বাপ বেটায় দুজনে আমাদের এই বড় বাজারের বাড়িতে থাকিস, কি রাঁধিস, কি খাস, তা আমি আর বুঝি নে। কিন্তু তোকে না দিয়ে যে আমি মুখে অন্ন তুলতে পারিনি ঈশ্বর। দিদি, তোমার পায়ে আমাকে প্রণাম করতে দাও দিদি। থাক 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 বাবা, থাক থাক। আমাকে আশীর্বাদ করো দিদি, আমি যেন লড়তে পারি। লড়াই চাই, লড়াই চাই দিদি। মাথা উঁচু করে বাঁচতে চাই, মেয়েদের বাঁচাতে চাই। তা হ্যাঁ ঈশ্বর, তা নাকি ওই মেয়েরা নেকা পড়া করবে শুনছি? তা সত্যি হবে রে ঈশ্বর? মেয়েরা পাঠশালে যাবে? যাবে কি গো দিদি, যাচ্ছে। বেথুন সাহেব এগিয়ে এসেছেন, বিদ্যালয় তৈরি হয়েছে। এই কাজ তো আমার একার নয় গো দিদি, অনেকের। আমি নিয়ম ভেঙেছি, আবার ভাঙব। নিয়ম আমায় ভাঙতেই হবে দিদি। তোমার ঈশ্বরকে আশীর্বাদ করো, আমি যেন শেষ পর্যন্ত লড়াই করতে পারি। তোকে কে ছোঁবে রে ঈশ্বর? তুই তো মেয়েদের মুক্তি দেবী বলি এসেছিস। তোর গায়ে হাত পড়লে এই রায়মণি দরকার হয় বঁটি নিয়ে এগিয়ে যাবে।
মেয়েরা পাঠশালায় যাক, দরকার হয় আমরা পাহারা দেব। আমি কলকাতায় এসে সংস্কৃত কলেজে ভর্তি হলাম, ভালোভাবে পাশও করলাম। সেই সময় ইংরেজ জজেদের আদালতে একজন করে পণ্ডিত নিযুক্ত হতেন, তাকে বলা হতো জজ পণ্ডিত। ল কমিটির কাছে পরীক্ষা দিয়ে জজ পণ্ডিতের চাকরি আমি যখন পেলাম তখন আমার বয়স 17 বছর। কিন্তু ত্রিপুরায় চাকরি করতে যেতে হবে বলে বাবা আমাকে ছাড়লেন না। 1841-এ প্রধান পণ্ডিতের পদ নিয়ে ফোর্ট উইলিয়াম কলেজে চলে এলাম আমি। একদিন রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় এলেন দেখা করতে। তিনি পণ্ডিত মানুষ। আমাদের আড্ডা ইংরেজি আর সংস্কৃত চর্চা চলল। বাড়ি আছো হে? কই হে? আরে বাড়ি আছো নাকি? আরে আছি আছি, আসছি। আরে তোমার ভক্ত রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় এসে হাজির। সে কথা আর বলতে, এমন ভক্তের সাক্ষাৎ পাওয়াও তো ভাগ্যের। তা আপনি যথার্থই বলেছেন। আচ্ছা, আমাদের চর্চা তাহলে শুরু হোক। তা কেমন লাগছে আপনার ওই বড় বাজারের ভাড়া বাড়ি ছেড়ে বউবাজারে এসে? একটা কথা, আপনি শুনেছেন কি মধুসূদন দত্ত নাকি কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের বাটিতে গিয়ে মনোবাসনা জানিয়ে এসছেন? জনরব উঠেছে যে মধুসূদন দত্ত নাকি খ্রিস্ট হওয়ার বাসনায় মিশনারিদের সঙ্গে যোগাযোগ রাখছেন। যাক সে কথা। আচ্ছা, ওই সংস্কৃত মুদ্রা যন্ত্রের ব্যাপারে কথা এগিয়েছে তো? এদিকে বাবু রামগোপাল ঘোষের বাড়িতে আড্ডাও তো এগিয়ে চলেছে। বেশ, আমহা স্ট্রিটের কাছাকাছি সংস্কৃত যন্ত্র বসানোর তোড়জোড় তো চলছে। আমাকে তো আবার বড় বাজারের বাড়িতে যেতেই হয় এখনো মাঝে মাঝেই। ছোট দিদির ভালোবাসা ছেড়ে আসতে পারিনি যে। হ্যাঁ, মাঝে মাঝে ভাবি এদেশে কবে সুদিন আসবে। না হলে রামমোহন রায়ের সঙ্গে মতবিরোধ হওয়ায় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় একটা মুদ্রা যন্ত্র ক্রয় করে সাপ্তাহিক সমাচার পত্রিকা প্রকাশ করেন। আবার তিনি কিনা সতীদাহ আইনের বিরুদ্ধে স্থাপিত ধর্মসভার সম্পাদক হবেন। হ্যাঁ, তাকেই বা কি বলি। ঈশ্বরগুপ্ত তো ব্যঙ্গ করতে ছাড়ছেন কই। সংস্কৃত ভাষা শিক্ষার প্রণালী সহজ করতে হবে। রাজকৃষ্ণর সঙ্গে সংস্কৃত চর্চা করতে গিয়েই মাথায় এসে গেল নতুন প্রণালী লিখতে হবে আমায়। সেই সূচনা হল উপক্রমণিকা আর ব্যাকরণ কৌমুদী লেখার। ওরে ও ঈশ্বর, এই নে বাবা, একটু একটু কি এটা প্রসাদ নাকি? আরে না রে বাবা না, ওরে ওরে পেশাব নয় রে বাবা, মিষ্টি মিষ্টি মিষ্টি। দাও দাও দাও। তুই সংস্কৃত কলেজে পড়াতে ঢুকেছিস, সেই আনন্দে মিষ্টি মুখ। হ্যাঁ গো দিদি, ওই নিয়ে তো গন্ডগোল সাহেবদের সঙ্গে। যত ভালো করতে যাবে তত খারাপ হতে হবে। খারাপ হওয়াটা চিনতে পারলেই ভালোটা বোঝা যায় রে ঈশ্বর। তাকিয়ে দেখবি নে পেছন দিকে, সামনে দেখবি খালি, বুঝেছিস? সামনে। তা তোর মতো নয়, অত কিছু আমি বুঝি নে। তবে বদলটা সংস্কৃত কলেজে কি হয়েছে শুনি? তুমি তুমি শুনবে দিদি? বসো বসো বসো, তোমাকে বলি। হ্যাঁ, শোনো তবে কি কি বদল হলো একবার শোনো। এই যেমন ধরো, ব্রাহ্মণ বৈদ্য ছাড়াও অন্য জাতির ছাত্রদের জন্য কলেজের দরজা আমি খুলে দিয়েছি। ও বাবা, তা বেশ 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 বেশ। তারপর ধরো, গ্রীষ্মের ছুটির বন্দোবস্ত হয়েছে। তাই? আর এখন থেকে সংস্কৃতের সঙ্গে ইংরেজি শিক্ষাও শুরু হবে। বাহ 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 বাহ।
আর প্রাচীন গ্রন্থগুলোকে রক্ষা করার ব্যবস্থাও করা হচ্ছে। বাহ, সে তো বেশ ভালো কথা রে ঈশ্বর। আর তোমাকে তোমাকে আরেকটা কথা বলে দিদি, আমি না আমি আমি বই লিখছি। হ্যাঁ গো, হ্যাঁ, তোমার তোমার ঈশ্বরের লেখা বই বেরোবে এবার। আমার ছেলেরে তুই ঈশ্বর? হ্যাঁ, তোর মা ভগবতী মায়ের আরেক রূপ আমি। পারবি ঈশ্বর, তুই জয়ী হবি ঈশ্বর। জয় তোকে করতেই হবে। জয়ী হবি, জয়ী হবি। জয় হোক, জয় হোক, জয় হোক। শিল কাটাও, শিল কাটাও। আপনি আমায় মার্জনা করবেন। আপনার সংস্কৃত যন্ত্র থেকে ওই আদায়কৃত লভ্যাংশের ভাগ নিতে আমি কুণ্ঠাবোধ করছি। দেখুন, যন্ত্রটি আপনি আর মদনমোহন তর্কালঙ্কার ঋণ নিয়ে স্থাপন করেছেন। আপনি আমায় অংশীদার করে নিয়েছেন বটে, কিন্তু আমার আর কটা বই বেরিয়েছে? সব বই তো আপনারই লেখা। তারপরে মদনমোহনের আর আমার ওই কয়েকটি অনুবাদকৃত কর্ম, এই যা। কিন্তু বই বিক্রির লাভ তাহলে যার যেরকম গ্রন্থ সংখ্যা সেরূপ হওয়া উচিত। আপনি কি বলেন? তা বটে, কিন্তু তা তো হবে না, তা হতে পারে না বিদ্যারত্ন। আরে তুমি আর আমি অভিন্ন হৃদয়। আমি হয়তো একটু অগ্রজ হতে পারি, কিন্তু তুমি যে এই পুরো ছাপাখানাটা সামলে নির্ভুল বই বার করছো, এটাই তো বড় কথা। জর্জ পণ্ডিতের কর্ম নিয়ে মদনমোহন মুর্শিদাবাদে গমন করেছেন। তিনি এত দূরে থেকে কিভাবে আর প্রেসের কাছে সংযুক্ত থাকবেন বলুন তো? তা অবশ্যই মন্দ বলিস নি গিরিশ। এই দেখ না, আমার তো কোনো ঠিকই নেই। এই তোকে গিরিশ বলছি, এই বলছি বিদ্যারত্ন, এই তুমি তো এই তুই, একেই বলে বন্ধু। আমার জীবন ধন্য হয়েছে আপনার সান্নিধ্যে। কলকাতায় এসে পড়াশোনা করার পর যখন বেকার ঘুরে বেড়াচ্ছি, তখন আপনি আমায় আপনার বাসায় যতদিন না দাঁড়াই নিজের পায়ে আপনি থাকতে বললেন। এটা আমি ভুলব কি করে? আরে আমি, তুই আর মদনমোহন তো সহপাঠী রে। আচ্ছা আচ্ছা, মদনমোহন কি সুন্দর লিখছে বল দেখি। হ্যাঁ, আমার স্বপ্ন আছে গিরিশ, ছাপাখানায় না ভালো বই ছাপতে হবে, বাংলা ভাষার ব্যাকরণ পাল্টে দিতে হবে। এইসব অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে না পারলে বাংলা গুরুত্ব হারিয়ে ফেলবে তার ব্যাকরণ চর্চায়। তাহলে মদনমোহনকে পত্রে জানিয়ে দিই যে আমরা লভ্যাংশ বুঝে নিয়ে আপনার সৃষ্টি আপনার হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা করছি। যা ভালো হয় হোক, তবে বর্ণ পরিচয় এখন প্রকাশের অপেক্ষা মাত্র। বাংলা ভাষার এই পুরনো অবয়ব বদল করতে হবে, বুঝলে গিরিশ বিদ্যারত্ন? আমার এখন সেই দিকে নজর, বুঝলে? সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়ে আপনি প্রতিষ্ঠানের মুখ একেবারে উজ্জ্বল করেছেন। বৃক্ষের মতো ফুলে ফলে ভরে উঠেছে প্রতিষ্ঠান। আর আপনার প্রচেষ্টায় স্ত্রী শিক্ষার যে অগ্রগতি হয়েছে, তা তো একটা নবজাগরণ। না 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 না, নবজাগরণ অনেক বড় কথা হে গিরিশ। আমি আর কি করতে পেরেছি বলো? তুমি যা পেরেছ তা 7 জন্মেও আমরা পারবো না হে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তুমি অন্য জাতের মানুষ বটে। हे हे ए गाड़ी रुकिया दिन
পিছাইয়া চলুন। গ্রামে যাই। ও মাই গড, কি অবস্থা হইয়াছে! সেন্সলেস হইয়া গিয়াছেন পণ্ডিত বিদ্যাসাগর। কে ম্যাডাম আপনি? ইনি বা কে অজ্ঞান হয়ে গেছেন? আমি কার্পেন্টার মিস মেরি, মাই সান। আমি এদেশে আসিয়াছি এডুকেশন সিস্টেম প্রসারের জন্য, তাই উত্তরপাড়া বালিকা বিদ্যালয় পরিদর্শনে যাইতেছি। আর ইনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমরা চিনিতে পারো নাই বুঝি? ইনি বিদ্যাসাগর? হ্যাঁ হ্যাঁ, নাম শুনিয়াছ তুমি বিদ্যাসাগরের? বিদ্যাসাগর না, হ্যাঁ 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 শুনেছি মনে হচ্ছে একবার, কিন্তু ইনি সমাজ সংস্কার করিতেছেন। ইনি খুব উচ্চ মানের মানুষ। একটু জল আনিবেন প্লিজ। জল? দাঁড়ান ম্যাম সাহেব, দাঁড়ান, দেখছি। ও মাই গড, কি অবস্থা হইয়াছে! জলটা একটু তাড়াতাড়ি আনুন। এই নিন জল, মুখে ছিটিয়ে দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, একটু সাহায্য করিবেন প্লিজ। কিন্তু আপনারা এতক্ষণ ধরে মানুষটিকে অজ্ঞান দেখিয়াও এগিয়ে আসেননি কেন? মেম সাহেব, আমরা বাঙালি, এটাই আমাদের দোষ। বিদ্যাসাগর মাই সান, একটু দুঃখবোধ করিতেছেন কি? কিন্তু কে আপনি? আমি কোথায়? আমি কার্পেন্টার মিস মেরি। চিনিতে পারিতেছেন না? আমি উত্তরপাড়া যাইতেছিলাম, পথে দেখিলাম আপনি অসুস্থ হইয়া পড়িয়াছেন। উনিও বগি গাড়িতে চেপে বালি স্টেশন থেকে উত্তরপাড়া যাচ্ছিলেন, কিন্তু মোড় ঘোরবার সময় গাড়ি উল্টে গিয়ে ছিটকে পড়ে গেলেন। ওই কারণেই জ্ঞান হারিয়েছেন। স্ত্রী শিক্ষার উন্নতি সাধন, রিফর্মেটরি স্কুল প্রতিষ্ঠার জন্য কার্পেন্টার মেরি মিস কলকাতায় এসেছিলেন বেশ কয়েকবার। ইংল্যান্ড থেকে তার এদেশে আগমন সত্যিই খুব স্মরণীয়। কার্পেন্টার আমার থেকে 13 বছরের অগ্রজা। মহিয়সী ওই নারী সেই দিন উত্তরপাড়ায় স্কুল পরিদর্শনে যাচ্ছিলেন। আমারও যাওয়ার কথা। ভাগ্যিস সেদিন উনি উপস্থিত থেকে দুর্ঘটনায় আহত আমাকে উদ্ধার করেছিলেন। এই ঘটনাটা 1866 সালের। বাংলায় তদ্দিনে বিদ্যাসাগরের নিন্দে করা লোকের সংখ্যা নেহাত কম নয়। রসে ডুবে আছে শহর, আমি বলিয়া চোখে লাগায় ধাঁধা আমার গিরি মল্লিকা। গিরি আমার গিরি মল্লিকা। বলি আমার মল্লিকা কোথায়? তোমার কাণ্ড দেখে অবাক হই বাপু। এখানে এসে 2 আনার নেশা করে 10 আনার বুকবে। বলি পয়সা দিয়ে আমায় রাখার মানে কি গো, যদি না ভোগ করলে আমায়? ভোগ নয় রে গিরি, ভোগ নয়। উপার্জনও নয় রে গিরি, উপলব্ধি। এই মদ খেয়ে তোর কাছে এসে একটু আমাদের শান্তি গিরি। তো শোন, তোদের আর এই কাজ বেশি দিন করতে হবে না, বুঝেছিস গিরি? কেন গো, আমরা কি তবে মাছ ভাজবো? বিয়ে হবে গিরি। তোদের মতো বিধবাদের এবার বিয়ে হবে। শোন, যা বলছিস সত্যি বিয়ে। অমন ছিচটি ছাড়া কথা বলো না গো, পল্লী থেকে তোমায় একেবারে খেয়ে দিয়ে দেবে, বুঝলে?
কটা দিন আগে কুসুম রানী আপিং খেয়ে আত্মহত্যা করলে, ভাতার মরার পর বেধবা কুসুমকে সাউরি বেচে দিলে, সইতে পারলে না। বলছি কি আর আমি, বলছেন আমাদের ঈশ্বর, ঈশ্বর বলছে। ঈশ্বর? ঈশ্বর আবার কথা বলে নাকি? বলেন বলেন বলেন, ঈশ্বরই কথা বলেন গিরি, গিরি ঈশ্বরই কথা বলেন। তিনি আমাদের পরম পরম শ্রদ্ধার বিদ্যাসাগর। তিনি এবার আইন আনতে যাবেন গিরি, তিনি এবার আইন আনতে যাচ্ছেন। তা কানাঘুষো আমিও শুনছিলাম বটে, কিন্তু কিন্তু ব্যাপারটা কি সত্যি গো? সত্যি। দেখিস গিরি মল্লিকা, দেখিস তুই, নতুন দিন আসছে, এবার লাঠি লাঠি কথা বলবে আমাদের। তা তুমি এখানে এসে পড়ে থাকো কেন বাপু আমার কাছে? কেন পড়ে থাকি? আত্মগোপন, আত্মগোপন। সেই সব কথাবার্তায় নেশাটা ছুটে গেল। ব্রিটিশকে ভারত থেকে তাড়িয়ে দেবার পরিকল্পনা করেছি আমরা কয়েকজনে। আমরা এথেইস্ট, হ্যাঁ আমরা নাস্তিক। রামমোহন, ডিরোজিও আর বিদ্যাসাগর আমাদের ঈশ্বর। যাতে পুলিশের উৎপাত এড়িয়ে যাওয়ার জন্য আমরা পতিতা পল্লীতে চলে আসি। আরে গিরিমল্লিকা, আমার কাছে এসে বস, বস না গিরি একটু, আয় 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 বস। আচ্ছা গিরি, তুই বিদ্যাসাগরের নাম শুনেছিস? শুনেছিস বিদ্যাসাগরের নাম? এই তো এসেছি তোমার কাছে। এবারে সত্যি করে বলো তো, উনি বেধবাদের বিয়ে দেবেন? যদি এটা করতে পারেন গো, তবে তোমার মতো বিপ্লবী সোলেমানকে আমি যে বুকে আগলে রাখবো গো। আচ্ছা, তোমরা কি বিদ্যাসাগরের সৈনিক? আমরা সবাই ওনার সৈনিক, সবাই সবাই ওনার সৈনিক। জানিস গিরি, সুলেমান আমার কিন্তু ছদ্মনাম। হ্যাঁ ছদ্মনাম, আত্মগোপন। সুন্দরলাল থেকে সুলেমান হয়েছি। তা সুলেমান তোমাদের মেয়ে সৈনিক লাগে না? দেশের জন্য পুরো পল্লীটাই পান দিতে পারে গো সুলেমান, পুরো পল্লীটাই পান দিতে পারে। অমনেশ্বরকে কাছে পেয়ে আমরা কখনো পিছোতে পারি না, বুঝলে তুমি? পল্লীর পতিতাদের লড়াই করার মুরত কিন্তু কিছু কম নেই গো, এটা জেনে রেখো তুমি সুলেমান। পণ্ডিতদের ব্যাখ্যার বিপক্ষে গোপনে আমাদের তৈরি করা সংগঠন, গোপনে তৈরি করা সংগঠন। তোর এই ঘর থেকেই আমরা মুক্ত কণ্ঠে বলি, জয় বিদ্যাসাগরের জয়, জয় বিদ্যাসাগরের জয়, জয় বিদ্যাসাগরের জয়। দিনময়ী এবার কঠিন লড়াই। আমি বুঝতে পারছি ঝড় উঠেছে। বিধবা বিবাহ দেবার জন্য আমি প্রস্তুত। বাংলার মেয়েদের কান্না আমাকে ভাবায়। আমাকে শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে। ভেবে এগোচ্ছ তো তুমি? এই এত বড় সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হবে? আমি তোমার স্ত্রী, সর্বদা চিন্তায় চিন্তায় থাকি, কখন যে কি ঘটে যাবে। কি আর হবে? আজ যদি আমার মৃত্যু হয়, তুমি বিধবা হবে। এদেশে কত অল্প বয়সে মেয়েরা বিধবা হয়, সেটা তুমি নিজের চোখে দেখেছ। সারা জীবন ধরে লাঞ্ছনা গঞ্জনা সইতে হয়, মেয়েদেরকে মুক্তি নেই। এই পোড়া দেশে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা তুলে দিয়ে আমাদের প্রাণটা বাঁচিয়েছেন।
স্বামীর মৃত্যুর সঙ্গে যাতে চলে যেতে না হয়। আর তুমি আবার তাকে জীবন ফিরিয়ে যদি দিতে পারো, তবে মেয়েরা মুক্তি পাবে। অনেকে বলছে বিধবা হয়ে থাকার চেয়ে একদিনে আগুনে পুড়ে মরাই ভালো। না 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 না, রাজা রামমোহন যদি পারেন তবে আমাকেও পারতে হবে। তাতে আমার প্রাণ দিতে হলেও আমি প্রস্তুত। কিন্তু তুমি উদ্যোগ নিলেও কারা এগিয়ে আসবে? কারা বিধবাদের বিয়ে করবে? এমন পুরুষ কই? আছে 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 দীনাময়ী, কেউ কেউ তো আসবে। একদিন অন্তত মানুষ বুঝবে যে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় সভ্যতার অগ্রগতির শ্রেষ্ঠ সূচক। সত্যি সত্যি হবে? সত্যি বিধবা বিবাহের আইন হবে? আমি তো তোমার সঙ্গে প্রস্তুত। দরকার হয় নিজের ছেলের সঙ্গে বিধবার বিয়ে দিয়ে প্রমাণ করতে হবে বিদ্যাসাগর তার প্রবর্তিত মতকে নিজের ঘরেই প্রতিষ্ঠা করেছে। সত্যি সত্যি দীনাময়ী, তুমিও চাইছো আমাদের সন্তান বিধবা বিবাহে এগিয়ে আসুক? কিন্তু নারায়ণ চন্দ্রের মতটাও তো জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, চাইছি, আমিও চাইছি। নিজের ঘরে নিজের মত প্রতিষ্ঠার প্রমাণ না রাখলে লোকে তোমায় আরো নিন্দে করবে। আমি বোঝাবো নারায়ণকে তোমার স্বপ্ন সফল হবেই। কিন্তু এখন একটু বিশ্রাম নাও তুমি। বিশ্রামের সময় আর নেই দীনাময়ী। প্রাচীন পুঁথি থেকে প্রমাণ জোগাড় করে আমি প্রস্তুত। বই বেরোবে, ছাপা বই, বিধবা বিবাহের সপক্ষে বই। আর তারপর আইনের জন্য এগোনো। আর সারা বাংলাকে জাগিয়ে দিতে গেলে এখন বিধবা বিবাহ প্রথম দিতে হবে আমাকে, নিজেকে দাঁড়িয়ে থেকে। আমি বিধবা বিবাহ নিয়ে ভাবার বছর 12 আগে ইয়াং বেঙ্গলের অগ্রজ বন্ধুরা এ নিয়ে খানিকটা এগিয়েছিলেন। আমি বুঝেছি যে আন্দোলন করতে হবে, তারই ফলশ্রুতি হবে সংস্কার মুক্ত সমাজ। 1842 জুলাই মাসে বেঙ্গল স্পেকটেটরে একজন স্পষ্ট করে লিখলেন, যে সকল বিষয় সাধারণে সর্বদা আন্দোলন হয়, তন্মধ্যে হিন্দু জাতীয় বিধবার পুনর্বিবাহেও বাদানুবাদ হইয়া থাকে। উক্ত বিবাহের প্রতিবন্ধক যে সকল শাস্ত্র আছে তাহা অত্যন্ত যুক্তিবিরুদ্ধ। কারণ পুরুষ যদি স্ত্রীর মরণান্তর পুনর্বিবাহ করিতে পারে, তবে স্ত্রী কেন স্বীয় স্বামীর পরলোক হইলে বিবাহকরণে সক্ষম না হয়? এইটাই আমার প্রেরণা। বঙ্গদেশে সেই আন্দোলন ফিরিয়ে আনতে হবে। ইয়াং বেঙ্গলের স্বপ্ন মিথ্যে হবে না। বাবু রামগোপাল ঘোষ, আপনার সম্পাদকীয় বক্তব্য তো বিফলে যেতে দিতে পারি না। বন্ধু রামগোপাল, তোমায় আমার সঙ্গে থাকতে হবে। এক্ষণে হিন্দু জাতীয় বিধবার বিবাহ পুনঃস্থাপনের অন্য কোন শাস্ত্রীয় প্রতিবন্ধক দৃষ্ট হইতেছে না। উক্ত নিষেধ স্মৃতিশাস্ত্রের বিপরীত। আমি রামগোপাল ঘোষ, ডিরোজিওর শিষ্য। আমাদের বেঙ্গল স্পেকটেটরে আমি এই কথাই লিখে বোঝাতে চেয়েছি। বিধবা বিবাহ দোষের নয়। বিধবা বিবাহ হলে ভ্রূণ হত্যা কমবে, ব্যভিচার কমবে, এমনকি স্বেচ্ছা মৃত্যুর হারও কমে আসবে। মেয়ের বিয়ে হোক বা না হোক, আমি আপনাকে ছাড়তে পারবো না। না, কিন্তু বিদ্যারত্ন, তোমার মেয়েকে বিয়ে করতে পাত্রপক্ষ রাজি হচ্ছেন না কেন? তাদের প্রত্যাখ্যানের যুক্তি কি? তাদের কথা তুমি বিদ্যাসাগরের দলের, তাই তোমার মেয়ের সঙ্গে বিয়ে হতে পারে যদি তুমি লিখে দাও। বিদ্যাসাগরের সঙ্গে আর তুমি কোনো সংসর্গ রাখছো না। লিখে দিলি না কেন? লিখে দিলেই পারতিস। না, তা হয় না। বঙ্গদেশে এত বড় একটা আন্দোলন যখন উঠেছে, তখন মেয়ের জন্য আমি বলতে পারি না যে আমি বিদ্যাসাগরের সংসর্গ ত্যাগ করছি, কারণ বিধবা বিবাহের আমি সমর্থক। হাওয়া বাড়ছে, হাওয়া আরো বাড়বে।
আমাকে তারা বিদ্যাসাগরের দল ছাড়ার জন্য প্রায়শ্চিত্ত করতে বলেছে। আমি রাজি হইনি। মেয়ের বিয়ে বলে কথা, আপনি ভেবে দেখবেন একবার। মেয়েটার যদি বিয়ে না হয়। আমি পারবো না দিদি, ঈশ্বরকে ছেড়ে যাওয়া সম্ভব নয়। পাত্রপক্ষ জানিয়ে দিয়েছে বিয়ে বন্ধ। ওগো, তুমি কিছু একটা করো, মেয়েটার বিয়ে হবে কি করে? পাত্রপক্ষ একবার ফিরিয়ে দিলে আমাদের সমাজে আর বিয়ে হয়? হয়, এ বিয়ে হবে। হিন্দু কলেজের এক ছাত্রের কথা মনে পড়ছে। বিদ্যারত্ন, কথা বলে দেখো তো। আমি নিজে দাঁড়িয়ে থেকে এই বিয়ে দেব। আমি সেই ভরসাতেই আছি যে। আমার মা এক পড়শি বিধবার মুখ দেখে দুঃখ পেয়ে আমায় বলেছিলেন, হ্যাঁ রে ঈশ্বর, তোদের এই যে এত বই, তাতে মেয়েদের দুঃখ মোচনের কথা লেখা নেই, বিধবাদের বিয়ের কোনো বন্দোবস্ত নেই রে। মায়ের সেই কথাটাই আমার কাছে আগুনের মতো। কেন, সংস্কৃত কলেজে সারাদিন ধরে বই পড়ছি, চুক্তি চাই, চুক্তি। এমন সময়, সেটা 1853 শীতকাল। বেলা পড়ে এসেছে, ভালোই ঠান্ডা। সংহিতা উল্টে উল্টে দেখছি। জানো বিদ্যারত্ন, সেই দুটো লাইন ভেসে উঠল চোখের সামনে। নষ্টে মৃতে প্রপজ্যেতে ক্লীবে চ পতিতে পতৌ, নষ্টে মৃতে প্রপজ্যেতে ক্লীবে চ পতিতে পতৌ, নষ্টে মৃতে প্রপজ্যেতে ক্লীবে চ পতিতে পতৌ। স্বামী নিখোঁজ হলে বা তার মৃত্যু হলে, নপুংসক বা ভ্রষ্ট হলে স্ত্রী দ্বিতীয় অর্থাৎ পুনরায় বিবাহ করতে পারেন। বই বই বই, বিধবা বিবাহের পক্ষে যুক্তি দিয়ে স্বনামধন্য বিদ্যাসাগরের পুস্তিকা পড়ে দেখুন বন্ধুরা। প্রথম ছাপা শেষ, হাতে মাত্র আর কিছু বই পড়ে আছে। বই বই বই, বিধবা বিবাহের বই। বঙ্গদেশ বিধবা বিবাহ নিয়ে দুভাগ হয়ে গেল। বিধবা বিবাহ সমর্থনে এগিয়ে এলেন রামচন্দ্র বিদ্যাবাগীশ, বর্ধমানের রাজা মাহতাব চাঁদ, রাজনারায়ণ বসু, গিরিশ বিদ্যারত্ন, ভূদেব মুখোপাধ্যায়, মদনমোহন তর্কালঙ্কার, রাধানাথ শিকদার, দীনবন্ধু মিত্র, আমি প্যারীচাঁদ মিত্র ও আরো অনেকে। বিদ্যাসাগরের প্রস্তাবের সমর্থনে সরকারের কাছে আবেদন পাঠানো হলো সই সংগ্রহ করে। কি হে রামগোপাল, বলো। তা তো বটেই। বঙ্গ সমাজ দুভাগ হল। বিধবা বিবাহ নিয়ে খবরের কাগজও দুভাগ হয়ে গেল। রাধাকান্ত দেব ও সনাতন পন্থীরা শোভাবাজার রাজবাড়িতে পণ্ডিত সভা বসালেন। একদিকে বিদ্যাসাগর, অন্যদিকে ব্রজনাথ ও তাঁর সঙ্গীরা। বিদ্যাসাগর যুক্তি দিয়ে শাস্ত্র খণ্ডন করে উড়িয়ে দিলেন রাধাকান্তের ডাকা আসর। আমরা যে প্রস্তাবের কথা ভেবেছিলাম, ঈশ্বর সেটাই করে দেখালো। বিধবা বিবাহ হওয়া উচিত কিনা তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হল। এই সময় বিধবা বিবাহের সমর্থনে যে স্বাক্ষর সংগ্রহ চলছিল, সেখানে প্রথম স্বাক্ষরকারীর দুজনের একজন ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। রাজনারায়ণ বসুর কন্যা লীলাবতী বাল বিধবাদের বিবাহ দেবার বিষয়ে বিদ্যাসাগরকে সাহায্যের জন্য এগিয়ে এলেন। গর্জে উঠল এক দল। বিধবার গর্ভের সন্তান সম্পত্তির উত্তরাধিকার পাবে। জবাব দাও বিদ্যাসাগর, জবাব দাও। সমাজটাকে বদমাইশের আখড়া বানিয়ে তুলছে বিদ্যাসাগর বিধবা বিবাহ দিয়ে। দেখে নেওয়া হবে বীরসিংহের লোকটাকে। সমাজ থাকবে সনাতন পন্থীদের হাতে, সংস্কার পন্থীদের এখানে কোনো জায়গা নেই। বিধবা বিবাহ রুখে দেবার জন্য আমরা আবেদন পাঠাচ্ছি, তাতে সই থাকবে হাজার হাজার। বিধবা বিবাহ আইন পাশ হলে ধর্ম বিদ্রোহ শুরু হবে।
এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি জেনে রাখুক। যদি প্রাণে বাঁচতে চায় বিদ্যাসাগর, তবে এখনই এই আইন আনা বন্ধ করুক। বন্ধু বিদ্যাসাগরের স্বপ্ন সফল হল। বাবু রামগোপাল ঘোষ, বাবু প্যারীচাঁদ মিত্র, বাবু রসিকৃষ্ণ মল্লিক, আপনাদের সবার স্বপ্ন সফল করলেন আমার বিদ্যাসাগর। The Hindu Widows Remarriage Act 1856, enacted on 26 July 1856, legalized the remarriage of Hindu widows in all jurisdiction of India under East India Company rule. It was drafted by Lord Dalhousie and passed by Lord Canning. না না, শুধু আইন হয়ে থাকলেই তো চলবে না, বিধবা বিবাহ দিতে হবে, দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ঠিক, আমিও সম্পূর্ণ সহমত। বিধবা বিবাহ দেওয়া আবশ্যক, না হলে আইন আইনের মতো থাকবে আর মানুষ এগোতে সাহস করবে না। এই উদ্যোগ আমাদেরই নিতে হবে, কিন্তু পাত্রী কোথায় পাওয়া যাবে, আর পাত্র জোগাড় হবেই বা কি করে? রামগোপাল বাবু, আমি গিরিশ বিদ্যারত্ন, আরেক বিদ্যারত্ন অবশ্যই আছেন, তিনি বিপত্নিক। কে? শ্রীশচন্দ্র? হ্যাঁ, শ্রীশচন্দ্র বিদ্যারত্ন। শ্রীশচন্দ্র আমার স্নেহ ভাজন। তার পিতা রামধন তর্কবাগীশ, তিনি সংস্কৃত কলেজের সঙ্গে যুক্ত। বিপত্নিক শ্রীশচন্দ্র যদি... হ্যাঁ, ইতিহাস তৈরি হবে। আমার সুখিয়া স্ট্রিটের 12 নম্বর বাড়ি থেকেই প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠানটি হোক। আশা করি আপনাদের কারো আপত্তি নেই। কি বলছো রাজকৃষ্ণ, তোমার বাড়ি থেকে? তুমি বিবাহ পরবর্তী বিষয় নিয়ে ভেবেছ? বিধবা বিবাহ আমার বাড়িতে অনুষ্ঠিত হলে যে দুর্ভোগী পোয়াতে হোক না কেন, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি সম্পূর্ণ প্রস্তুত। রীতিমতো কার্ড ছাপিয়ে বাড়ি বাড়ি গিয়ে নেমন্তন্ন করে আসা হবে। বেশ বেশ, এই বিধবা বিবাহের খরচটি আমি যথাসাধ্য বহনের প্রতিশ্রুতি দিচ্ছি। কিন্তু রামগোপাল বাবু, কত নিমন্ত্রণ করা হবে? এই তো প্যারীচাঁদ এসে গেছে। এসো 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 এসো। আলোচনা ঠিক হলো? তা হলো, কিন্তু পাত্রী কালীমতি, বর্ধমানের পলাশডাঙ্গার প্রয়াত ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের 10ম বর্ষীয়া বিধবা কন্যা। 4 বছরে প্রথম বিয়ে, 6 বছরে বিধবা। আর হ্যাঁ, গোটা শহর যেন এই প্রথম বিধবা বিবাহের খবর জেনে যায়। নিমন্ত্রণ করা হয় 800 থেকে 1000। আগামী 7 ডিসেম্বর 12 নম্বর সুকিয়া স্ট্রিটে বাবু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাটিতে প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হইবে। পাত্র শ্রীযুক্ত সম্মাননীয় শ্রীশচন্দ্র বিদ্যারত্ন, পাত্রী বর্ধমানের পলাশডাঙ্গার স্বর্গীয় ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের 10ম বর্ষীয়া বিধবা কন্যা কালীমতি। ভারত তথা বঙ্গদেশে প্রথম বিধবা বিবাহ প্রদান করিবেন সকলে শ্রদ্ধেয় মাননীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবা বিবাহের পক্ষে উপস্থিত থাকিবেন বাবু রামগোপাল ঘোষ, বাবু প্যারীচাঁদ মিত্র, বাবু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, বাবু কালীপ্রসন্ন সিংহ, পণ্ডিত হেমচন্দ্র তর্কবাগীশ প্রমুখ। বিধবা বিবাহের দায়ে বাবু শ্রীশচন্দ্র বিদ্যারত্নকে বাঙালি সমাজ পতিত করিল। রামগোপালের বাটি থেকে ফেরার পথে দেখি দুদলের চিৎকার। একদল বলছে বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, তার সঙ্গেই সেই ব্যঙ্গ শুয়ে থাক বিদ্যাসাগর চিররোগী হয়ে। ক্রমশ স্পষ্ট হয়ে এলো চাপানুতর। বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, শুয়ে থাক বিদ্যাসাগর চিররোগী হয়ে, বেঁচে থাক
বিদ্যাসাগর চিরজীবী হয়ে, শুয়ে থাক বিদ্যাসাগর চিররোগী হয়ে, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, শুয়ে থাক বিদ্যাসাগর চিররোগী হয়ে। বিধবা বিবাহের পক্ষে উমেশ চন্দ্র মিত্র রচিত বিধবা বিবাহ নাটক মঞ্চস্থ হইবে সিঁদুর পাটি শ্রীযুক্ত গোপাল মল্লিকের বাটিতে। উক্ত নাটক পাইকপাড়া রাজবাটিতে অভিনীত হইবে। উদ্যোক্তা বাবু কেশব চন্দ্র সেন। বিধবা বিবাহ নাটকে ব্রাহ্ম ধর্ম অবলম্বনকারীরা অভিনয় করিবেন। নাটকটি দেখিতে উপস্থিত থাকিবেন স্বয়ং বিদ্যাসাগর মহাশয়। বিধবা বিবাহ বাংলায় নতুন দিন নিয়ে এলো। দেবেন্দ্রনাথের জীবিতকালে ঠাকুর বাড়িতে কোনো বিধবা বিবাহ অবশ্য হয়নি। শুনেছিলাম দেবেন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথের সঙ্গে গুণাভিরাম বড়ুয়া নামক একজনের কন্যার সম্বন্ধ হয়েছিল। প্রথমে দেবেন্দ্রনাথ এই বিয়েতে সম্মতি দিলেও পরে যখন তিনি শোনেন গুণাভিরামের কন্যা স্বর্ণলতা বিধবার পুনর্বিবাহের সন্তান, তখন তিনি এই বিবাহে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু আমরা পরপার থেকে দাঁড়িয়ে দেখেছি যে রবীন্দ্রনাথ দুটি বিধবা বিবাহ দিয়েছিলেন। প্রথমটি ছায়াময়ীর, রবি সেখানে আচার্যের কাজ করেন, আর দ্বিতীয় বিবাহটি নিজের পুত্র রথীন্দ্রনাথের সঙ্গে প্রতিমার। বিধবার বিয়ে, বিধবার বিয়ে, বিধবার বিয়ে দিয়ে সমাজকে উচ্ছন্নে পাঠানোর মতলব। নাও নাও বিদ্যাসাগর, তোমার জন্য এখন লাঠি বরাদ্দ এর পুরস্কার স্বরূপ। কি করছেন আপনারা? এক পায়ে গোলে খালাস করে দেবো, এক পায়ে গোলে খালাস করে দেবো। খালাস করে দেব, খালাস করে দেব? কে তুই? এখানে কেন? আমি সোলেমান, আমি সোলেমান, বিদ্যাসাগরের ভক্ত। আমার ঈশ্বরের গায়ে হাত, আমার ঈশ্বরের গায়ে হাত, হাত ঘুরিয়ে দেবো জন্মের মতো। হ্যাঁ হ্যাঁ, বিধবা বিবাহ হবে, বিধবা বিবাহ হবে। জান থাকতে পালা, না হলে সোলেমানের লাঠি বুক ছিঁড়ে দেবে। বিধবা বিবাহ হবে। সোলেমান, তুমি কে বলো দেখি? আমি নষ্ট ছেলে, কিন্তু আমি ভক্ত। আমি আপনার ভক্ত। আমি আপনাকে নিয়ে ঘুরে বেড়াই। জানতাম লাঠির আঘাত আসবে, তাই ছায়ার মতো আমি ঘুরে বেড়াই। আপনি হয়তো দেখতে পান না, আমাদের কয়েকজন বিপ্লবী হবার মন্ত্র নিয়েছি আপনার নাম নিয়ে। হ্যাঁ, আমরা বিপ্লবী হতে চাই আপনার নাম নিয়ে, রাজা রামমোহনের নাম নিয়ে আমরা বিপ্লবী হতে চাই। তুমি ভালো থাকো সুলেমান। তোমার আসল নাম কি? সুন্দরলাল। আমার একটা নিবেদন আছে, একটা নিবেদন আছে আপনার কাছে। বেশ তো, কি নিবেদন বলো? কোনটা করো না। আমি বিপ্লবী হবার স্বপ্ন দেখি, এটা সত্যি। আর একটা কথা আপনাকে বলতে চাই যে, মানে আমি বিধবা বিবাহ করতে চাই। বিধবা বিবাহ। হ্যাঁ। তাই নাকি? পাত্রী কি তোমার পছন্দের? হ্যাঁ, আমার পছন্দের। গিরি মল্লিকা, পতিতালয়ে থাকে। সেও কিন্তু আপনার ভক্ত। ওরা সবাই এখন সকালবেলা উঠে
আপনার নাম নিয়ে দিন শুরু করে। আমি বলেছি এই বাংলায় মেয়েদের ঈশ্বরের নাম বিদ্যাসাগর, পুজো করলে তাকেই করা উচিত। এই রাতের অন্ধকারে আমায় একবার চেঁচিয়ে বলতে দিন, এই রাতের অন্ধকারে একবার চেঁচিয়ে বলতে দিন, জয় বিদ্যাসাগরের জয়, জয় বিধবা বিবাহের জয়, জয় বিদ্যাসাগরের জয়, জয় বিধবা বিবাহের জয়। ওই দেখুন দেখুন ওই দেখুন, সবাই এগিয়ে আসছে। হ্যাঁ, ওরা সবাই নষ্ট মেয়ে, সবাই নষ্ট, কিন্তু আপনাকে দেখে দূর থেকে প্রণাম করে ধন্য হতে চায়। ওদের ঈশ্বর আপনি ওদের ঈশ্বর, দয়ার সাগর আপনি, দয়া করুন আপনি। বলো তোমরা বলো, মুক্তির জন্য, শুদ্ধতার জন্য, শিক্ষার জন্য, জীবনে বেঁচে থাকার জন্য বলো, জয়ধ্বনি দিয়ে বলো, জয় বিদ্যাসাগরের জয়, জয় বিধবা বিবাহের জয়, জয় বাঙালির ঈশ্বরের জয়।